অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস, যে কিনা ওই সময়ের একজন ব্রিলিয়েন্ট লিডার ছিলেন। তো এটা কি কখনো হতে পারে যে যে সকল জিনিসগুলোকে স্টিভ জবস 50 বছর বসে শিখেছে সেটাকেই তুমি শুধু 15 মিনিটে শিখে যাও? ওয়েল, এর উত্তর হলো হ্যাঁ, এমনটা হতেই পারে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে স্টিভ জবস একদিন একটা স্পিচ দেয়, আর ওটাই সে তার জীবনের সব থেকে বড় শিক্ষাগুলোকে শুধু 15 মিনিটের মধ্যে বলেছিলেন 3টি কাহিনীর মাধ্যমে। যদিও ইউটিউবে স্টিভ জবসের অরিজিনাল ভিডিওটা পাবলিশ করা রয়েছে, কিন্তু সেটা পুরোপুরি ইংরেজিতে রয়েছে, যার কারণে আমাদের মন চাইলেও আমরা সেটাকে কখনো দেখি না, কারণ আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই ইংরেজি ভাষাকে বুঝতে পারে না। আর সন্দীপ মহেশ্বরী স্যারও একদিন একটা স্পিচে আমাদের সবাইকে এই ভিডিওটাকে দেখতে বলেছিলেন। आप में से कितने लोगों ने स्टीव जॉब्स की स्टैनफोर्ड कमेंसमेंट स्पीच देखी है? स्टीव जॉब्स जो एप्पल के फाउंडर थे, उनकी स्टैनफोर्ड वाली एक स्पीच है 20 मिनट की। अगर आप में से बाकी लोगों ने नहीं देखी है तो आई स्ट्रांगली रिकमेंड यू कि एक बार आप जा करके यूट्यूब पे वो ज़रूर देखें। तो अपनी उस स्पीच में वैसे तो उन्होंने बहुत सारी बातें कही और सारी ही कमाल की थी। তো আজকের প্রত্যেকটি শব্দ হলো স্টিভ জবসের, আর আমি তো হলাম শুধু একটা মাধ্যম, যে কিনা শুধু তার আওয়াজটাকে দিয়ে বাংলায় ট্রান্সলেট করে তোমাদের অবধি পৌঁছে দিচ্ছে। তাই তোমার মনের সব চিন্তাগুলোকে ভুলে যাও আর একদম শান্ত হয়ে যাও, কারণ আজ তুমি যেটা শুনবে সেটার মাধ্যমে তোমার জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে পারে। তো চলো আর দেরি না করে স্পিচটাকে শুরু করি। ধন্যবাদ। আজ বিশ্বের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটার দীক্ষান্ত সমারোহে আপনাদের সাথে উপস্থিত হওয়া আমার জন্য একটা খুবই সম্মানীয় ব্যাপার। আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলতে চাই যে আমি আমার জীবনে কখনো কোনো কলেজ থেকে পাশ করিনি, আর আজ প্রথমবার আমি কোনো কলেজ সমারোহের এতটা কাছে আসতে পেরেছি। আজ আমি আপনাদের সবাইকে আমার জীবনের 3টি কাহিনী শোনাবো, বেশি নয়, শুধু 3টি কাহিনী। তো প্রথম কাহিনীটি হলো ডটস কানেক্ট করার বিষয়। রিড কলেজে অ্যাডমিশন নেওয়ার পর 6 মাসের মধ্যেই আমি আমার পড়াটা ছেড়ে দিই, কিন্তু আমি কলেজ ছাড়ার পরেও 18 মাস অবধি সেখানে অল্প স্বল্প আসা যাওয়া করতাম। তো এখন প্রশ্ন এটাই যে আমি কলেজটাকে কেন ছেড়েছিলাম? ওয়েল, এর কারণটা শুরু হয় আমার জন্মের আগে থেকে। আমার জন্মদাত্রী মা একজন ইয়াং অবিবাহিত গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলেন, আর তার ইচ্ছে ছিল যে কেউ যেন আমাকে দত্তক নিয়ে নেয়, কিন্তু এর সাথে সাথে সে এটাও চাইতো যে যে ব্যক্তি আমাকে অ্যাডপ্ট করবে সে যেন অ্যাটলিস্ট কলেজ গ্র্যাজুয়েট হয়। আর এইভাবে প্রথম থেকেই সবকিছু ঠিক করা ছিল। আমি একজন উকিল আর তার স্ত্রী দ্বারা অ্যাডপ্ট হতে চলেছিলাম, কিন্তু যখনই আমি এই পৃথিবীতে আসি তখন শেষ মুহূর্তে তারা তাদের সিদ্ধান্তটাকে বদলে দেয়, আর তারা বলে যে তাদেরকে তো একটা মেয়ের প্রয়োজন ছিল। তাই মাঝরাতে আমার মা বাবাকে কল করা হয়, যারা কিনা ওয়েটিং লিস্টে ছিল, আর কল করে বলা হয় যে আমাদের কাছে একটা বাচ্চা ছেলে আছে, আপনারা কি ওই বাচ্চাটাকে অ্যাডপ্ট করবেন? আর তখন তারা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। কিন্তু পরে গিয়ে আমার জন্মদাত্রী মা এটা জানতে পারেন যে যারা আমাকে অ্যাডপ্ট করেছে তারা কলেজ গ্র্যাজুয়েট ছিল না, আর আমার পিতা তো হাই স্কুল পর্যন্ত পাশ করেনি। আর তাই আমার জন্মদাত্রী মা ফাইনাল অ্যাডপশন পেপারে সাইন করতে মানা করে দেয়। কিন্তু এর কয়েক মাস পর আমার হবু মা বাবা আমার জন্মদাত্রী মাকে প্রতিশ্রুতি দেয় যে আমরা আপনার ছেলেকে কলেজে অবশ্যই পাঠাবো। আর ঠিক এই প্রতিশ্রুতির কারণে আমার মা রাজি হয়ে যায়, আর তারপর পার্মানেন্টলি তারা আমাকে অ্যাডপ্ট করে নেয়। আর এইভাবে আমার এই জীবনটা শুরু হয়। আর তারপর 17 বছর বয়সের পর আমি কলেজে যাই, কিন্তু ভুল করে আমি স্ট্যানফোর্ডের মতোই একটা দামি কলেজে অ্যাডমিশন নিয়ে নিই। আমার মা বাবার কষ্ট করে আয় করা সব টাকা পয়সা আমার পড়াশোনার পিছনে খরচ হতে শুরু করেছিল। আর কলেজ স্টার্ট হওয়ার 6 মাস পরে আমার এই পড়াটা থেকে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছিল না। আমার কোনো আইডিয়া ছিল না যে আমি আমার লাইফে কি করব, কোনো আইডিয়া ছিল না যে কিভাবে এই কলেজের পড়াশোনা আমাকে সাহায্য করবে আমার লাইফে কিছু করার জন্য। আর এখানে আমি আমার মা বাবার সারা জীবনের জমাপুঞ্জি খরচা করতে থাকি। আর তাই আমি কলেজ ড্রপ আউট করার ডিসিশন নিই, আর নিজেকে এটা বলি যে যা হবে ভালোর জন্যই হবে। ওই সময় আমার এই ডিসিশনটাকে নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আজ যখন আমি ওই কথাগুলোকে মনে করি তখন মনে হয় যে ওটা আমার জীবনের বেস্ট ডিসিশন ছিল। এমনটা আমি কেন বলছি সেটা আপনারা এক্ষুনি জানতে পারবেন। যখন আমি কলেজ ড্রপ আউট করি তখন আমি ওই সকল ক্লাসগুলোকে করা ছেড়ে দিয়েছিলাম যেটাতে আমার ইন্টারেস্ট ছিল না, আর আমি শুধু ওই ক্লাসগুলোকেই করতাম যেটাতে আমার ইন্টারেস্ট ছিল। আর এই সবটা করা এতটা সহজও ছিল না, কারণ আমার কাছে থাকার জন্য কোনো রুম ছিল না। তাই আমি আমার বন্ধুদের রুমে মেঝেতে ঘুমোতাম। আমি কোকের খালি বোতলগুলোকে বিক্রি করে ওই টাকা দিয়েই খাবার খেতাম। আমি প্রতি রবিবার 7 মিল পায়ে হেঁটে কৃষ্ণ মন্দির যেতাম, যার কারণে আমি সপ্তাহে অন্তত একবার পেট ভরে খাবার খেতে পারতাম, আর তখন আমার খুব ভালো লাগতো। এখন আমি আপনাদের বলছি যে কেন কলেজ ড্রপ আউট করাটা আমার জীবনের সব থেকে বেস্ট ডিসিশন ছিল। ওই সময় রিড কলেজ দেশের সব থেকে সেরা কলেজ ছিল, যেখানে কিনা ক্যালিগ্রাফি শেখানো হতো। কলেজের প্রত্যেকটি পোস্টার
প্রত্যেকটি বোর্ডের ওপর খুব সুন্দরভাবে হাত দিয়ে ক্যালিগ্রাফি করা হতো। আর যেহেতু আমি কলেজ ছেড়ে দিয়েছিলাম, তাই আমার সামান্য ক্লাসেসগুলোকে করার কোনো প্রয়োজন ছিল না। তাই আমি নির্ণয় নিই যে আমি ক্যালিগ্রাফির ক্লাসেসগুলোকে করব আর এটাকে খুব ভালোভাবে শিখব। তাই আমি সেরিফ আর স্যান্স সেরিফ টাইপ ফেসেস এর বিষয় শিখি, আলাদা আলাদা অক্ষরের মাঝে স্পেস ভ্যারি করা শিখি, আর কি করে একজন ভালো টাইপোগ্রাফার হওয়া যায় সেটাও আমি শিখি। সবকিছু খুব সুন্দর ছিল, ঐতিহাসিক ছিল, আর এতটা আর্টিস্টিক ছিল যে এটাকে সায়েন্সের মাধ্যমেও ক্যাপচার করা সম্ভব ছিল না। আর এই সবটা আমার খুবই আকর্ষণীয় লাগতো। ওই সময় আমার কোনো আইডিয়া ছিল না যে এই সকল জিনিসগুলোর প্রয়োগ কখনো আমি আমার জীবনে করব কিনা। কিন্তু যখন 10 বছর পরে আমরা আমাদের প্রথম ম্যাকিনতোশ কম্পিউটার বানাচ্ছিলাম, তখন আমি এটাকে ম্যাকের মধ্যে ডিজাইন করে দিই। আর তারপর এটা একটা খুব সুন্দর বিশ্বের প্রথম টাইপোগ্রাফিওয়ালা কম্পিউটার হয়ে ওঠে। যদি আমি কলেজে শুধু ক্যালিগ্রাফিতে প্রবেশ না করতাম, তাহলে ম্যাকের মধ্যে কখনো মাল্টিপল টাইপ ফেসেস কিংবা প্রপোর্শনালি স্পেসড ফন্ট হতো না। আর যেহেতু উইন্ডো ম্যাককে কপি করেছে, তাই দুনিয়ার কোনো পার্সোনাল কম্পিউটারে এইসব থাকতো না। অবশ্যই যখন আমি কলেজে ছিলাম, তখন ভবিষ্যৎকে দেখে এই ডটসগুলোকে কানেক্ট করা অসম্ভব ছিল। কিন্তু যখন আমি 10 বছর পর অতীতকে দেখি, তখন সবকিছু আমার খুবই সহজ বলে মনে হয়। তুমি কেবল পিছনে দেখেই ডটসগুলোকে কানেক্ট করতে পারবে। তাই তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে এই মুহূর্তে তোমার সাথে যা যা হচ্ছে, সেটা আগে গিয়ে কোনো না কোনো ভাবে তোমার ফিউচারের সাথে কানেক্ট হয়েই যাবে। তোমাকে কোনো একটা জিনিসের ওপর তো বিশ্বাস রাখতেই হবে, নিজের গাটসের ওপর, নিজের ভাগ্যের ওপর, নিজের জীবনের ওপর, আর না হয় নিজের কর্মের ওপর। কোনো একটা জিনিসের ওপর তো বিশ্বাস থাকতেই হবে। কারণ যদি তুমি এই কথাটায় বিশ্বাস রাখো যে আগে গিয়ে কোনো না কোনো ভাবে ডটস কানেক্ট হবে, তাহলে এটা তোমাকে তোমার মনের আওয়াজটা শোনার ক্ষমতা দেবে। আর ওই সময়েও যখন তুমি একদম ভিন্ন রাস্তায় চলবে, আর এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা বানাবে। তো আমার প্রথম কাহিনীর সব থেকে বড় শিক্ষা এটাই যে যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। আর এখন তুমি যেটা করছো সেটা আগে গিয়ে কোনো না কোনো ভাবে তোমার কাজে আসবে। তুমি শুধু নিজের উপর ভরসা রাখো আর যেটা করছো সেটাকে চালিয়ে যাও। আমার দ্বিতীয় কাহিনীটি হলো লাভ আর লসের বিষয়। আমি খুবই ভাগ্যবান ছিলাম, কারণ যাকে আমি ভালোবাসতাম তাকে আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই। ওয়াজ আর আমি আমার পিতার গ্যারেজ থেকে অ্যাপেল কোম্পানিটাকে শুরু করি। আর তখন আমার বয়স ছিল 20 বছর। আর তারপর আমরা কঠোর পরিশ্রম করি। আর তারপর 10 বছরের মধ্যেই অ্যাপেল কোম্পানি 2 মানুষ থেকে $2 বিলিয়ন আর 4000 লোকের কোম্পানি হয়ে ওঠে। আমরা সবে 1 বছর আগেই ম্যাকিনতোশ রিলিজ করি। আর তখন আমার বয়স ছিল 30 বছর। আর তখন কোম্পানি থেকে আমাকে বার করে দেয়। আপনারা হয়তো ভাবছেন যে আমার নিজের কোম্পানি থেকে আমাকেই কি করে বার করে দিল। ধীরে ধীরে যখন অ্যাপেল কোম্পানি গ্রো করছিল, তখন আমরা একজন বুদ্ধিমান ব্যক্তিকে হায়ার করি। আর তখন আমি ভেবেছিলাম যে সে আমার সাথে মিলে কোম্পানিটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। প্রথম 1 বছর সবকিছু একদম ঠিক চলছিল, কিন্তু তারপর কোম্পানির ফিউচারকে নিয়ে আমাদের দুজনের মধ্যে একটা বিবাদ শুরু হয়। আর এই বিবাদ বোর্ড অফ ডাইরেক্টর অব্দি পৌঁছে যায়। আর তারপর তারাও আমার বিরোধী দলের সাথ দেয়। আর শেষে 30 বছর বয়সে আমাকে আমার কোম্পানি থেকেই বার করে দেয়। আমার লাইফের সব আশাগুলো শেষ হয়ে গিয়েছিল। আর এটা তখন আমাকে পুরোপুরিভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল। আর তারপর তো আমি কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না যে আমি আগে কি করব। আমি একজন বড় পাবলিক ফেলিয়ার ছিলাম। আর একবার তো আমি ভ্যালি ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু ধীরে ধীরে আমি এটা অনুভব করলাম যে যে কাজটাকে আমি করছিলাম সেটাকে করার প্যাশন আমার মধ্যে এখনো ছিল। অ্যাপল কোম্পানিতে যা কিছু হয়েছে সেটার ফলে আমার প্যাশন বিন্দুমাত্রও কম হয়নি। তারা আমাকে বার করে দিয়েছে ঠিকই, কিন্তু তবুও আমি আমার কাজটাকে ভালোবাসি। আর তাই আমি আবারও নতুন করে সবকিছু শুরু করার কথা ভাবি। আমি তখন এটা বুঝতে পারিনি, কিন্তু এখন আমার মনে হয় যে অ্যাপেল কোম্পানি থেকে বের করে দেওয়ার থেকে ভালো আমার লাইফে আর কিছু হতেই পারে না। সফল হওয়ার ভার এখন বিগিনার হওয়ার খুশিতে পরিবর্তন হয়ে গিয়েছিল। আমি পুনরায় নিজেকে খুবই হালকা অনুভব করছিলাম। আর এই স্বাধীনতার কারণে আমি আমার জীবনের সব থেকে ক্রিয়েটিভ পিরিয়ডে চলে যাই। আগামী 5 বছরের মধ্যে আমি নেক্সট আর পিক্সার নামক 2টি কোম্পানিকে শুরু করে দিই। আর তখনই একজন খুবই অদ্ভুত মহিলার সাথে আমার দেখা হয়, যে কিনা আগে গিয়ে আমার স্ত্রী হয়। আমার পিক্সার কোম্পানি দ্বারা বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড মুভি টয় স্টোরি বানানো হয়। আর আজকের দিনে দুনিয়ার সব থেকে সফল অ্যানিমেটেড স্টুডিও রূপে জানা যায় পিক্সার কোম্পানিকে। আর তারপর অ্যাপেল দ্বারা একটা আনএক্সপেক্টেড ডিসিশন নেওয়া হয়, আর সেটা হলো অ্যাপেল আমার কোম্পানি নেক্সটকে কিনে নেয়। আর তারপর পুনরায় আমি অ্যাপেল কোম্পানিতে চলে যাই। আজকের দিনে অ্যাপেল নেক্সট দ্বারা তৈরি করা টেকনোলজির ব্যবহার করে। তাই আজ আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে যদি আমাকে অ্যাপেল থেকে না বের করতো, তাহলে আমি এত কিছু কখনো করতে পারতাম না। এটা একটা তেতো ঔষধের মতো ছিল, আর আমার মনে হয় যে আমার এটার প্রয়োজন ছিল।
কখনো কখনো জীবন তোমাকে ঠিক এইভাবেই আঘাত দেবে, কিন্তু তুমি তোমার বিশ্বাসটাকে হারিও না। আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে আমার সাকসেসের পিছনে শুধু একটাই কারণ ছিল, আর সেটা হলো আমি আমার কাজকে ভালোবাসি। তাই নিজের কাজের প্রতি ভালোবাসা থাকা খুবই প্রয়োজন, কারণ তোমার কাজ হলো তোমার জীবনের একটা খুব বড় অংশ। আর বাস্তবিক রূপে সন্তুষ্ট হওয়ার শুধু একটাই উপায় রয়েছে, আর সেটা হলো তুমি ওই কাজটাকে করো যেটাকে তুমি একটা বড় কাজ বলে মনে করো। আর বড় কাজ করার শুধু একটাই উপায় রয়েছে, আর সেটা হলো তুমি ওই কাজটাকেই করো যেটাকে করতে তোমার ভালো লাগে। আর যদি এখনো পর্যন্ত তুমি ওই কাজটাকে খুঁজে না পেয়ে থাকো, তাহলে তুমি বসে থেকো না, ওটাকে খুঁজতে থাকো। যেমন কি মনের সাথে জড়িত সব জিনিসগুলোর সাথে হয়, ঠিক তেমনি যখন তুমি ওই কাজটাকে পাবে তখন তুমি নিজে থেকেই বুঝে যাবে। আর যেমন কি একটা ভালো সম্পর্কের মধ্যে হয়ে থাকে, ঠিক তেমনি সময়ের সাথে সাথে ওই কাজটার প্রতি তোমার সম্পর্ক আরো সুন্দর হতে থাকবে। তাই এটাকে খুঁজতে থাকো, হার মেনো না। আমার তৃতীয় কাহিনীটি হলো মৃত্যুর বিষয়। যখন আমি 17 বছরের ছিলাম তখন আমি একটা কোট পড়েছিলাম যে যদি তুমি তোমার প্রত্যেকটি দিনকে এইভাবে যাপন করো যেন এটাই তোমার জীবনের শেষ দিন, তাহলে তুমি একদিন না একদিন ঠিক প্রমাণিত হয়েই যাবে। আর এই কথাটা আমার মস্তিষ্কে একটা খুব বড় প্রভাব ছেড়ে যায়। আর তারপর থেকে বিগত 33 বছর থেকে আমি প্রতিদিন সকালে উঠে নিজেকে আয়নায় দেখি আর নিজেকে একটা প্রশ্ন করি যে যদি আজকের দিনটা আমার জীবনের শেষ দিন হতো, তাহলে কি কখনো আমি এই কাজটা করতাম যেটা আমি আজ করতে চলেছি? আর যদি এই প্রশ্নের উত্তর না আসতো, তাহলে আমি বুঝে যেতাম যে কিছু না কিছু বদলাতে হবে। এই কথাটাকে মনে রাখবে যে একদিন না একদিন সবাইকে মরতে হবে, আর এটাই হলো সব রকমের ভয়কে দূর করার সব থেকে ভালো উপায়। আমাদের সবার জন্ম নগ্ন অবস্থায়ই হয়, তাই এমন কোনো কারণ নেই যে তুমি তোমার মনের কথাটা শুনবে না। প্রায় 1 বছর আগেই আমি জানতে পারি যে আমার ক্যান্সার আছে। সকাল 7:30টার সময় আমার স্ক্যান করা হয়, আর ওটায় পরিষ্কার দেখা যাচ্ছিল যে আমার প্যানক্রিয়াসে একটা টিউমার আছে। আর সত্যি বলছি, আমি তো এটা পর্যন্ত জানি না যে প্যানক্রিয়াস আসলে কি। ডক্টরসরা আমাকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলেছে যে আমার এমন একটা ক্যান্সার রয়েছে যেটার চিকিৎসা কখনো সম্ভব নয়। আর এখন আমার হাতে কেবলমাত্র 3 থেকে 6 মাস অবশিষ্ট রয়েছে। ডক্টরসরা আমাকে উপদেশ দেয় যে আমি যেন ঘরে ফিরে যাই আর গিয়ে যেন আমি নিজের সব কাজগুলোকে সেরে ফেলি। সহজ ভাষায় তারা আমাকে এটা বলেছিল যে মৃত্যুর জন্য তুমি তৈরি হয়ে যাও, অর্থাৎ ওই সব কিছু যেটা তুমি আগামী 10 বছরে করবে ভেবেছিলে সেটাকে আগামী কয়েক মাসের মধ্যেই করে ফেলো, কারণ তোমার সময় শেষ হতে চলেছে। আমি এই ডায়াগনোসিসের সাথে সারাটা দিন কাটিয়ে দিই। আর সন্ধ্যায় আমার বায়োপসি হয়, যেটা আমার গলার মধ্যে দিয়ে পেট পর্যন্ত একটা এন্ডোস্কোপ ঢোকানো হয় আর একটা সুই দিয়ে টিউমারের কয়েকটা সেলকে বের করা হয়। ওই সময় আমি পুরোপুরিভাবে অজ্ঞান ছিলাম, কিন্তু আমার স্ত্রী আর অন্যান্য যারা উপস্থিত ছিল তারা আমাকে বলে যে যখন ডক্টররা মাইক্রোস্কোপ দিয়ে টিউমার সেলটাকে দেখে তখন তাদেরও চোখে জল চলে আসে, কারণ সেলটাকে দেখে ডক্টরসরাও বুঝতে পেরে গিয়েছিল যে আমার একটা খুবই দুর্লভ প্রকারের ক্যান্সার হয়েছে, যেটাকে সার্জারির মাধ্যমে ঠিক করা যেতে পারে। আর তারপর আমার সার্জারি হয়, আর সৌভাগ্যের ফলে আমি এখন একদম ঠিক আছি। মৃত্যুর এতটা কাছে এর আগে আমি কখনো যাইনি, আর আমি আশা করি যে আগামী কয়েক বছরের মধ্যে যেন আমাকে যেতেও না হয়। আর এই সবটা দেখার পর আমি পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে মৃত্যু হলো একটা উপযোগী কিন্তু বিশুদ্ধ রূপে এটা হলো একটা বৌদ্ধিক সংকল্পনা। পৃথিবীতে কেউ মরতে চায় না, এমনকি ওইসব লোকেরাও যারা স্বর্গলাভ করতে চায় তারাও ওখানে যাওয়ার জন্য মরতে চায় না। মৃত্যুই হলো সেই স্থান যেখানে আমরা সবাই যাই। আজ পর্যন্ত কেউ এটার থেকে পালাতে পারেনি, আর এমনটা হওয়াই উচিত, কারণ এই জীবনের একমাত্র সব থেকে বড় আবিষ্কার হলো এই মৃত্যু। এটা জীবনকে বদলায়, পুরনো জিনিসগুলোকে সমাপ্ত করে নতুন জিনিসগুলোকে নিয়ে আসে এই মৃত্যু। আর এই মুহূর্তে আপনারা সবাই হলেন নতুন, কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনারা সবাই পুরনো হয়ে যাবেন, আর তারপর এক এক করে সবাই চলে যেতে থাকবে। এত বেশি নাটকীয় কথাগুলোর জন্য আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটাই হলো পরম সত্যি। আপনার সময় একদম সীমিত, তাই এটাকে অন্যদের হিসাবে জীবনযাপন করে ব্যর্থ করো না। ফালতু চিন্তাগুলোর থেকে বেরিয়ে আসো, আর নিজের জীবনে অন্যদের প্রভাব পড়তে দিও না। সমাজের কথা ভেবে নিজের স্বপ্নগুলোকে বলিদান করে দিও না। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো এটাই যে নিজের মন এবং বুদ্ধির কথা শোনার সাহস রাখবে, কারণ তারা আগে থেকেই এটা জানে যে বাস্তবে তুমি কি হতে চাও। তাই প্রথমে নিজের মনের কথাটা শোনো, আর বাদবাকি জিনিসগুলো হলো সেকেন্ডারি। আর শেষে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, স্টে হাংরি, স্টে ফুলিশ। আমি সর্বদা নিজের জন্য এটাই চেয়েছি। আর এখন যখন তোমরা সবাই এখান থেকে গ্র্যাজুয়েশন করছো, তাই আমি সবাইকে উইশ করছি, স্টে হাংরি, স্টে ফুলিশ। অর্থাৎ ক্ষুধার্ত থাকো আর মূর্খ থাকো। ক্ষুধার্ত থাকো অর্থাৎ তোমার মধ্যে কিছু করার খিদে থাকতে হবে, আর মূর্খ থাকো কারণ মূর্খ হয়েই তুমি নতুন কিছু শিখতে পারবে। যদি তোমার এটা মনে হয় যে তুমি আগে থেকেই সবকিছু জানো, তাহলে তুমি জীবনে কিচ্ছু শিখতে পারবে না। তাই ক্ষুধার্ত থাকো আর মূর্খ থাকো। স্টে হাংরি, স্টে ফুলিশ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।